কবিতা 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 জীবনের প্রত্যেকটা ক্ষেত্রের একটা অনুভবতার সূত্রকে বোধহয় নিয়ে আসে, আর নিয়ে আসে বলে কবিতা কচু শব্দের মিশ্রণ নয়। কবিতা কবিতা ভালো লাগা, কবিতা ভালো লাগার অনুভব, হৃদয়, আর তার সাথে সমকালকে ধরে রাখা। কবি চেষ্টা করেন সমকালকে সেই কবিতার মাধ্যমে তার যে নিজস্ব দর্শন, তার যে নিজস্ব অনুভবতা, তাকে ছড়িয়ে দিতে। কিন্তু সব কবিতা কি কবিতা? সব কবিতায় কি পাঠকপ্রিয়তা পায়? সব কবিতায় কি পাঠকের হৃদয় মণিকোঠে থেকে যায়? নাই বা থাকো, কবির কবিতা কিন্তু তার কাছে সন্তানের মতো। সন্তান যেমন তার নিজস্ব তাগিদে, নিজস্ব অধিকারে তার পিতামাতার স্নেহ, আদর, ভালোবাসা সমস্ত কিছুকে জড়িয়ে থাকে, কবির কবিতাও তাই পাঠকপ্রিয়তা কতটা এলো বা কতটা গেল তার থেকেও বড় কথা কবি কতটা লিখতে পারছেন। এই লিখতে পারার নিয়েই চলে আসে কবির কথা, কবির দর্শন। আজকে আমরা কথা বলবো না, আড্ডা মারবো না, ঠিক আড্ডা মারবো না, বরং কবিতা নিয়ে আমাদের একটা প্রাণ খোলা কবিতার বাংময়তা চলে আসবে। আজকে আমাদের সাথে রয়েছেন অত্যন্ত প্রবীণ মানুষ, যিনি সাহিত্যের ক্ষেত্রে একটু অন্য ধারার, অন্য বিন্যাসী লেখায় অভ্যস্ত এবং অবশ্যই একেবারে নিরবে। আজকে আমাদের সাথে রয়েছেন বিশিষ্ট কবি এবং লেখক দুর্গাচন্দ্র। নমস্কার দুর্গাবাবু। আমাদের অনুষ্ঠানে স্বাগত। কবিতা নিয়ে যখন কথা হয়, কবিতার ভাবনা নিয়ে যখন একটা মানুষের আড্ডা তৈরি হয়, তখন সেখানে বোধহয় কোনো শব্দ বা কথা বোধহয় একেবারে সে বাদ মানতে চায়, তাই তো? তো কবিতা যখন লেখেন, আপনার কবিতা লেখার ভেতরে, আপনার কবিতার বিন্যাসের ভেতরে, উপস্থাপনার ভেতরে এই যে সরলতা, এই যে একেবারে খুব সাধারণ শব্দকে ব্যবহারিক প্রয়োগ করা, এটার রহস্যটা কি? এইটা বলতে হলে একটু পিছন দিকে ফিরে যেতে হবে। পিছন মানে আমার স্কুল জীবনে চলে যেতে হবে। আমার এখান থেকে 4-5 কিলোমিটার দূরে পদ্মাগড় বলে একটা গ্রাম, সেখানে এক হাই স্কুল। ওই হাই স্কুলের মাস্টারমশাই, অনেক মাস্টারমশাই, সমীর মান্না বলে একজন মাস্টারমশাই ছিলেন। উনি আমার খুব ফেভারিট, শুধু আমার না, সারা স্কুলেরই উনি ফেভারিট ছিলেন। এবং পাণ্ডিত্যে, জ্ঞানে, মানে ইন অল রেসপেক্ট তিনি টিচার। তাকে টিচার বলে শ্রদ্ধা আপনি হয়ে। উনি ক্লাস নিতেন বাংলা, অন্য সাবজেক্টও তো মানে প্রচণ্ড দখল। যখনই বাংলার কোনো কবিতা বা গদ্য যাই পড়ান না কেন, লেখক বা কবির যে পরিচিতি দিতেন এবং তার সংলগ্ন যে কথাবার্তাগুলো বলতেন, সেগুলো আমার মনে খুব স্ট্রাইক, খুব ভালো। মানে সেই সময় ওই কবিতার যে ভাবনা বা কবিতার যে সাহিত্য প্রেম যদি বলা যেতে পারে, সাহিত্য প্রেমের একটা সূত্রতা মতো সে মানে হয়তো বীজতলা হয়েছে কিনা জানি না, কিন্তু মনে একটা সত্যি ভাব। তা একদিন স্যারকে জিজ্ঞেস করলাম, স্যার আইনদিন যে বিশেষ করে উনি এই সুকান্ত ভট্টাচার্য মানে কবি বা সুকুমার রায়, এনাদের কবিতাগুলো এত সুন্দর করে বলতেন, অ্যাট্রাকটিভ খুব। মানে আমি একদিন অনেকে পার্সোনালি জিজ্ঞেস করলাম, স্যার এইসব কবিতা লেখেন কী করে? উনি বললেন, কেন তুই লিখবি? হ্যাঁ, না স্যার আমি তো লিখতে পারি। তখন ছোটো তো 6-7 পড়ি। উনি একটা কথা বলেছিলেন, সেটা আমি মানে হয়তো কতদিন মনে থাকবে জানি না, তবে এখনও আছে। কথাটা হচ্ছে, বলছেন যে এই যে সুকান্ত ভট্টাচার্য যে কবিতাগুলো এত ভালো লাগে বলছিস, যে কোনো বিষয়ের মধ্যে ডুবে যাবে, তার গভীরে ঢুকবে, তাহলেই দেখবি কিছু হবে। তখন জিনিসটা হালকা করে নিয়ে আরও ধীরে ধরুন। যে সময়ের কথা আপনি বলছেন, সেই সময় আপনার আমাদের তো শৈশব এবং কিশোরের দৌড় করা, তখন অতটা সেই না, তখন বা যে কোনো গভীরের যে কোনো কথা বা যে কোনো কবিতার গভীরতা বা তার যে গূঢ়তা, সেটাকে বোঝানো না। কিন্তু তারপরে ব্যাপার হচ্ছে যে এই কবিতার যে মূল যে সূত্র, অর্থাৎ কিনা একে লিখে ফেললাম, 4টে লাইন লিখে ফেললাম, অন্তমিল করে লিখে ফেললাম, কবিতা এলো,
কবিতা কিন্তু মূলত ক্ষেত্রে যেটা একটা নির্দিষ্ট ভাব, একটা নির্দিষ্ট ভাবের একটা হ্যাঁ, ওইটাই এবার করে আমি বলবো যে আমি তখন যখন হায়ার সেকেন্ডারি দিই, আমি বাড়িতে বসে আছি, একটা পাশে ছোটো ছেলেরা খেলা করছে, সেইটা দেখে আমার একটা মনে ভাবটা এমন এলো রবীন্দ্রনাথের ছুটি গল্পের মতো ফটিক। ফটিক। সেটা নিয়ে তখন প্রথম আমি ওইটা লিখলাম। হ্যাঁ, তারপরে সেই স্যারের কথা মনে পড়লো। এইবার এই ধরুন সুকান্ত ভট্টাচার্যের সিঁড়ি, আমরা সিঁড়ি দিয়ে মারিয়ে রাত দিন উঠি, কেউ কিচ্ছু মনে করি না। তারপর সুকান্তবাবুর আগে কত উঠেছেন, পরে কত উঠছেন, অথচ সুকান্তবাবুর কাছে ওটা স্টাইল। এই যে ছোট থেকে লেখা এবং তারপর পরবর্তী পর্যায়ে যে লেখার একটা সূত্র, লেখা তো লেখার মতো করে চলছে, এবং সেই সময়টা একটা বিক্ষিপ্তভাবে লেখা, লেখক হওয়ার জন্য লেখা মোটেই নয়, নিজের ভাবনাকে নিজের মতন করে লেখা। তারপরে যখন একটা পরিণত বয়স, অভিজ্ঞতা, জীবন দর্শন, জীবনকে দেখার একটা সূত্র, জীবনে দেখার দৈনন্দিন প্রাসঙ্গিকতা, এই সমস্ত কিছু নিয়ে কবিতা কীভাবে এলো, কীভাবে আসতে থাকলো? এইবার সেইটাই বলি, সেই আবার সুকান্তবাবুর কাছে যেতে হবে। আমার ছোটোবেলাটা খুব দারিদ্র্যে পেয়েছি, অতএব গরিব এবং দারিদ্র্যদের আমি এখন টিল টুডে বেশি শ্রদ্ধা করি। কেন জানি না, এটা আমার বদ অভ্যাস হতে পারে বা যাই বলি। যেমন পৃথিবীতে বলেছে দুটো জিনিস খুব সুন্দর, ফুল আর শিশু। আমার সঙ্গে ওর একটা অ্যাডিশনাল রইল যে গরিবের হাসি, যখন ওরা সত্যি ওরা হাসে, একটা যে লেবার ভাবেন, একটা সাঁওতাল মানে ডন্টিটিকে দাদা, ওরা আমার মায়ের, তারা যখন হাসছে না, তখন আমার ভীষণ সত্যি বলছি করময়। আসলে বোধহয় এই সরলতা এইখান থেকে আমি একটা মানুষকে বোধহয় একটা অন্যভাবে একটা প্রাপ্তি, এইখান থেকে যেটা হলো আমার, সেটা ভাবছি যে আমাদের এই সমাজটা যেন দুটো দিক, একটা ভোগ করছে একদিকটা, আর একদিকটা শুধু চেয়েই বলছে। এইটা তো চিরকালই ভোগবাদী এবং অপ্রাপ্তির একটা বিভাজন। এইখান থেকে আমার মনটা স্ট্রাইক। তাহলে আর আমার মূলত বিষয়বস্তু লেখা হচ্ছে আমার পাশ্চাত্য সমাজ, আশপাশ, গাছ, মানে আর যেটাকে প্র্যাকটিক্যালি দেখছি কাগজে। আমার অনেক লেখা পাওয়া যাবে এতে, এই পাঁচ ফুলের সাজিতেই আছে, আনন্দবাজার পত্রিকার অনেক কলম দিয়েছেন, সেখান থেকে একটা এসেছে। অর্থাৎ প্রাত্যহিক জীবনের যে দৈনন্দিন জীবনে আমরা যে জিনিসগুলো ফেস করি বা দৃষ্টিপাত। আচ্ছা, দেখুন কবিতা লেখার ক্ষেত্রে কখনোই কোনো একটা নির্দিষ্ট ব্যাকরণকে মেনে চলাটা ঠিক না। অন্তত আমরা পৃথিবীর ইতিহাসে, আমাদের বাংলা কবিতার ইতিহাসে অন্তত 6টা দশক যদি আমরা দেখি, এই 6টা দশকে কবিতার কিন্তু অনেক উত্তরণ ঘটেছে। অবশ্যই কবিতার প্রত্যেকটা মানে এক একটা দর্শকে, এক একটা বাঁকে কিন্তু কবিতা বদলে যাচ্ছে। এই যে আপনি যেহেতু অত্যন্ত প্রবীণ মানুষ, তো এই প্রত্যেকটা অনেকগুলো বাঁক, অন্তত 5টা বাঁক তো আপনার দর্শনে এসেছে, তো এই প্রত্যেকটা বাঁকে কি নিজেকে নিজের মতন করে পরিবর্তন বা পরিমার্জন করতে পেরেছেন? আচ্ছা, এইবার বলি, মানে প্রত্যেকটা কবি লেখককে শ্রদ্ধা জানিয়ে বলছি, কাউকে এতটুকু অসম্মান না করে বলছি। সব জায়গায় সব জিনিস যেমন ভালো থাকে না, সব খারাপও থাকে না। আধুনিক কবিতা সব খারাপ বলবো না, আবার কিছু কিছু জায়গায় আমার মনে হয় যেন এই কেমন একটা কবিতা হলো, যেটার যেন একটা কিছু, হয়তো তার গভীরে যিনি লিখছেন তার একটা নিশ্চয়ই চিন্তা আছে। এটা কোনো আপেক্ষিকতা। আপেক্ষিকতা। এবার যিনি আমি তরকারিটা খাচ্ছি, আমি বলতে পারবো নুন হয়েছে কি ঝাল হয়েছে কি, সেটা এবার পাঠকদের কাছে ছেড়ে দিলে। সেই থেকে মনে হয় যে আধুনিক যে কবিতাগুলো, যেগুলোকে আধুনিক বলে বলা হচ্ছে, কারণ কবিতা আর গদ্য বা পদ্য বা গদ্য যাই বলি, গদ্যের মিল থাকে না, কবিতার মিল থাকে, এটা আমরা ছোটোবেলায় জেনেছি। পরে আস্তে আস্তে শুনলাম, দেখছি সেই রবীন্দ্রনাথ সংস্কার নিয়ে করেছিলেন গদ্য কবিতার, বা যাই হোক, আস্তে আস্তে গদ্য থেকে 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 যে এখন আরও কোথায় যেন আরও ন্যাচারালি চলে আসছে। আসলে আপনি যেটা বলতে চাইছেন, সম্ভবত আমি এটাই বলতে চাইছেন যে কবিতার ক্ষেত্রে যে অন্তমিল শব্দের কিন্তু না, ছন্দের অনেক রকম পরিবর্তন ঘটেছে। আধুনিক কবিতা, আচ্ছা আপনি কি বলতে পারেন যে আধুনিক কবিতা কাকে আমি আধুনিক বলবো? এখন তো পোস্ট মডার্ন কবিতা তো এসছে, উত্তর আধুনিক এসছে, কেমন? তো আধুনিক কবিতা বর্তমানে যা লেখা আছে সেটাই আধুনিক না।
লেখাটা যদি আধুনিক হতো তাহলে তো আগেকারগুলো কি আধুনিক ছিল না, কি একটাও ছিল না? তাতে সেই রবীন্দ্রনাথ কি একটাও আধুনিক চিন্তা করতে পারেননি? নজরুলের কি আধুনিকতা ছিল না? ঠিক। আর আমরাই যে সব করছি সব আধুনিক, কিচ্ছু ব্যাকডেটেড নেই, তাই কি হয়? অনেক ক্ষেত্রে যেটা কবিতার একটা বর্তমান সমকালে অনেক কবিতার ক্ষেত্রেই এটা অন্তত নিজস্ব অভিজ্ঞতার ক্ষেত্রেও বুঝতে পারা যায়। কবিতার ক্ষেত্রে এই উত্তর আধুনিক বলুন, আধুনিক বলুন, কবিতার অনেক ছন্দের অনেক পরিবর্তন হয়েছে, কবিতার ভাবনার পরিবর্তন হয়েছে, বিন্যাসের পরিবর্তন হয়েছে, উপস্থাপনের পরিবর্তন হয়েছে, এখন কি অনুকবিতাও তৈরি হচ্ছে। এই যে বিভিন্ন রকমের কবিতার যে ধারা, বিভিন্ন রকম কবিতার যে একটা উপস্থাপনের যে কারিগরি, সেখান থেকে কি নির্দিষ্টভাবে কোনো ধারাকে আপনি নিজে বজায় রাখছেন নাকি নিজস্ব একটা স্টাইলকে মেনটেন করছেন? দেখুন, সেই ধারাকে কিছুটা ধরার হয়তো চেষ্টা করেছি দু একটা কবিতায়, কিন্তু সবই ধরতে পেরেছি বা সব করতে পারছি বা জানি হয়নি। তবে আধুনিক কবিতা মানেই যে একদম অনেক নামি নামি শঙ্করবাবু থেকে আরম্ভ করে সুভাষ, এনাদের কবিতা, উজ্জ্বল গোস্বামী, এনাদের কবিতা তো আধুনিক কবিতায় অনেক 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 ভালো জিনিস রয়েছে। এখন বিষয়বস্তুটাকে তুলে ধরার বিভিন্ন পথ হয়েছে, বিভিন্ন একটা আগে ছিল কি কবিতা মানে একটা যেন একটা, যেমন এই নদী একটা বেড়েছে, তার বিভিন্ন জায়গার জল চারিয়ে গেলে যে এখন কবিতাগুলো চারিয়ে গেছে, অনেক রকমভাবে অনেক প্যাটার্নে লেখা হয়েছে। অর্থাৎ কিনা মানে কবিতা তার নিজস্ব যে ভাবনা, নিজস্ব যে ভাবনা এক একটা কাজে এক একটা চোখে ধরা পড়ে। শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে কবিতার একটা অন্য দর্শন আছে। শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে কবিতা তার নিজের মতন করে একটা অন্য চর্চার একটা অন্য ভাবনা দিকে নিয়ে, একজন কবি যখন লিখছেন তখন তিনি তার মতন করে লিখছেন, তিনি সেই শ্রেণীবিন্যাস অনেক ক্ষেত্রে সেটা সচেতনভাবে বজায় রাখছেন অথবা বজায় রাখতে পারছেন, কিংবা বজায় রাখার চেষ্টাই করছেন। তিনি তার মতন লিখছেন। এই যে তার মতন করে লেখা, সেটি তার একটা নিজস্ব ঘরানাকে তৈরি করে দেয়। হ্যাঁ, সত্যি কি সেই ঘরানা বা সেই দর্শনকে দুর্গাচরণ বাবু করতে পেরেছেন নাকি নাকি একেবারেই পারেন? এটা কিন্তু জেনে না জানবো। তবে তার আগে বিরতিতে যেতে হচ্ছে, বিরতির পর ফিরে আসছি। প্রচার না, গানের প্রসারে যে সমস্ত সঙ্গীত শিল্পীরা উৎসাহী তারা স্বাগত। আজকের গান ভালোবেসে যোগাযোগ করুন 8910397630। আজকের গান ভালোবেসে। আজকের গান, আজকের গান ভালোবেসে গান। বিরতির পর ফিরে এলাম। আজকে আমাদের অতিথি বিশিষ্ট কবি লেখক দুর্গাচরণ বাবু। যেটা বিরতির আগে কথা হচ্ছিল যে এই যে একটা সচেতনতা বোধ, কিন্তু কলম যখন হাতে আসছে, যখন সাদা কাগজের ওপরে কোনো শব্দ একটা অভিঘাতকে তৈরি করে দিচ্ছে, তখন তো কোনো ভাবনা, কোনো সংস্কৃতি, কোনো ধারা, কোনো ব্যাকরণ, এই সমস্ত কিছু মানছে না। কলম শব্দকে আঘাত দিয়ে আপনার কাছ থেকে কবিতা তৈরি করে নিচ্ছে। একটা কবিতা লিখতে গেলে তার একটা বিষয়বস্তুকে আগে মাথায় এলো, তাকে আগে কাল্পনিক রূপে একটা রূপ দেওয়া হবে। সেটা কারোর সঙ্গে মিলল, আধুনিক হলো কি ওল্ড ব্যাকডেটেড হলো, ওই দিকটা আমি দেখি না। আমি দেখি যেটা যে শিশুটা জন্মাচ্ছে তার পরিপুষ্ট যদি যেটুকুভাবে দিতে পারি, সেইটা দিতে গিয়ে আমি দেখছি যে অধিকাংশ কবিতাই অন্তমিলে হয়ে যাচ্ছে। এক নম্বর, চেষ্টা করছি না করে করার, কিছু আছে অবশ্যই আছে, আবার খুব যে গুরুগম্ভীর শব্দ বন্ধন দিয়ে সেটাকে অবদ্ধ করা, সেটাও গরিগম্ভীর শব্দ বলতে আপনি কি বোঝাতে চান? মানে ভাষা মানে আমরা তো সাহিত্য পড়ি, বঙ্কিমচন্দ্রের পড়ে দেখেছি, আবার না, যে কোনো ভাষার ক্ষেত্রে ভাষার যে প্রয়োগ, ভাষার যে বিন্যাস, ভাষাকে যখন আনছেন সেটা সমকালকে অনুসরণ করে। অর্থাৎ বঙ্কিমচন্দ্রের সময়কার যে ভাষা, সেই সময় এখন এই সমকালের সাথে সেই ভাষাকে ব্যবহার করতে পারবেন। আমার মনে হয় আপনি যেটা বলতে চাইছেন যে শব্দের যে জটিলতা, শব্দের যে একটা গভীরতার একটা জটিলতায় না দিয়ে আমি সরলতার মধ্যে দিয়ে, ঠিক, যেটাকে যদি মানে সাদামাটা রান্না যেটা বলে, আমি অনেক তেল দিয়ে ঘি দিয়ে রান্না করলাম, কেউ খেতে পারলো না, আমি বড় রাঁধুনি,
অথচ সবাই কিন্তু আপনার কবিতার ভিতরে একটা কথা যেটা আমি আগেও বলেছি যে সেটা হলো যে অনেকটা ওই সনাতনী ধারা বা খুব সাধারণ বিষয় এবং অনেকটা সোশ্যাল রেসপন্সিবিলিটি, দ্যাট মিনস কি যে সামাজিক দায়বদ্ধতার একটা কথা আসছে। এইটা কি নিজে যেহেতু শিক্ষাঙ্গনে ছিলেন যার ফলে এইটা বা সামাজিক দায়বদ্ধতাটা চলে আসছে? দেখুন, আমরা সমাজে বাস করতে গেলে সমাজটাকে তো একবারে ছেড়ে ফেলে দিতে পারবো না। হয়তো প্র্যাকটিক্যালি কী করছি বা কতটুকু করতে পারছি জানি না, কিন্তু মেন্টালিও যদি আমি কিছু করতে পারি এবং তার প্রকাশ একদিন না একদিন যদি বার হয়, সেটুকুনও আমার কাছে একটু কম। হ্যাঁ, এটা ঠিকই মসিদ থেকে ধারালো, তার কারণ যে কোনো ক্ষেত্রেই বা যে কোনো ভাবনার ক্ষেত্রে একটা দর্শন, যিনি লেখক, যিনি কবি, কারণ আমি যিনি ভাবনা, তিনি তার মতন করে লিখে যাবেন, কিন্তু আপনার নিজের ভাবনার ভেতরে কি একটা নির্দিষ্ট স্কোয়ার আপ কোনো আমি যেটা বলতে চাইছেন, আমি একটা গণ্ডির মধ্যে যাতায়াত করছি কিনা আমি সেটা বলতে চাইছিলাম। আমি বলছি আপনার ভাবনার ভেতরে কি কোনো এক্সপেরিমেন্টাল কোনো স্কোয়ার আপ কোনো একটা ভাবনা আছে যে আমি ঠিক আছে আমি এটা নিয়ে একটা ভাবছি, এটা নাও হতে পারে কিন্তু সমাজকে কিছু দিতে চাই, সেরকম কিছু একেবারে নেই বলবো না, ওইটুকু ওইরকম মনে হয় যে আমি যে এইটা লিখছি এটা যদি এইভাবে গিয়ে সমাজে যায়, সমাজ যদি এটাকে নিতে পারে, তাহলে ধরুন একটা স্কুলে 1000 ছেলেই ভালো হবে না, তাতে যদি 5টা ছেলেও মানুষ হয় বছরে, তাহলে স্কুলের অনেক লাভ। অনেক সময় কি এরকম হয়, আমি যদি এরকম হয় যে ধরুন কোনো কবিতা একটা ভাবনা একটা মধ্যরাতে, কিংবা আপনি কোথাও গিয়েছেন বা মধ্যরাতে কেন, কিংবা আপনি হয়তো ফিরছেন কোথাও থেকে, তো সেই জায়গায় কবিতা, আসলে কবিতাটা কি হয়, কবিতার যে ভাষা বা কবিতার যে সংস্কৃতি সেটা তো কবিকে আক্রমণ করে, কবি আক্রমণিত হয়। তো এইটা শেষ পর্যন্ত সেটা সেই শব্দকে খুঁজে পেয়ে বা সেই শব্দকে আঁকড়ে ধরে আপনি কবিতা লিখলেন, 4 লাইন লেখা হলো, তারপর আর লেখা হলো, থেমে গেলে। এই জন্যই বলি, পরে বুঝতে পারি এখন ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর যেখানে যেতেন কাছে সেই নৌকায় বসে থাকলেও পেন কলম আছে, মানে যখন যেটা মনে আসছে উনি নোট ডাউন টেন ডাউন করে নিতেন না। তো যাই ভাবো, এরকম আমার অনেক হয়েছে। আমি তো আগে চাষে কাজ করতাম, মাঠে হয়তো কাজ করতে করতে একটা মাথায় এসেছে, মনে হলো ঠিক আছে, পরে এটা মনে হয়, হ্যাঁ কিন্তু মনে রইল আর এরকম মানে হামেশাই এখনো যে হয় না এটা বলবো না। আর আমার একটা বড় অভ্যাস আছে, ওইটা উচিত একটা এসে লিখে রাখলে, হ্যাঁ হয়তো কোনো সময় রাখি, কিন্তু 80% সময় রাখাই। অনেক সময় এরকম মনে হয় না যে যখন যেটা লিখতে চাইছেন, যেটা লিখতে চেয়েছিলেন বা যেটা লেখার খুব ইচ্ছে ছিল, সেই ইচ্ছে বা চাওয়া বা যে প্রাপ্তি সেটা কিছুতেই হয়েই উঠলো না, পারাই গেল না। হ্যাঁ, এটা তো অবশ্যই হয়, কারণ আমি একটা কবিতা লিখবো ভাবলে কবিতা লেখা হবে না, বা গল্প বলবো নিশ্চয়ই। আমি যদি ভাবি আজকে বসে আমি একটা বড় গল্প লিখবো, ও হবে না। আমি গল্প বই লিখতে গিয়ে যা বুঝেছি বা কবিতা লিখতে গল্পের মতো করে চলে চলে যেমন আমার শ্যামা সঙ্গীত বা ভক্তিগীতি যাই বলুন, 400-র মতো, প্রায় 350-র ওপর রয়েছে। এমন দিন হয়েছে আমি একদিনে 10টা গান হয়েছে, আবার 10 দিনে 1খানা গান হয়। আপনাদের জানিয়ে রেখে দুর্গাবাবুর স্ত্রীও কিন্তু কবিতা লেখেন। আসলে কবিতা লেখা বা কবিতার যে ভাবনা, তার যে অনুভবতা, সেখানে তো একটা দর্শন থাকে। তাই স্ত্রী যখন কবিতা লেখেন সেখানে তার একটা দুটো প্রাপ্তি ঘটে। একটা প্রাপ্তি হচ্ছে স্ত্রী পাঠিকা হিসেবে যখন তার কবিতা পড়ছেন, পাঠিকা হিসেবে যখন তার সমালোচনা করছেন, আবার উল্টো দিক থেকেও তার স্ত্রী যখন কবিতা লিখছেন, তখন একটা নতুন কবিতা শোনার একটা সুযোগ হচ্ছে। খুব স্বাভাবিকভাবে তার স্ত্রীর কণ্ঠে আমরা কিছু কবিতা শুনে নেবো, শুনে নেওয়ার পর আমাদের গল্প কথা আসবে। কবিতা তোমায় দিলাম ছুটি, এখন অনেক রাত, নয়ন আমার তন্দ্রাচ্ছন্ন, ক্লান্ত অবসন্ন শরীর চাইছে বিশ্রাম। তুমি আজকের মতো অপরিচিত হয়ে যাও, কালকে আবার এসো নবরূপে নবসাজে। আমার চিন্তাগুলোকে জাগ্রত করো, আমার চেতনাকে করো উজ্জীবিত। আমি তোমায় যেন আবার মায়াবী রূপে সৃষ্টি করতে পারি। আজকে আমার চোখে অনেক স্বপ্ন ভিড় করে আসছে, সারি সারি দাঁড়িয়ে ইশারায় হাতছানি দেয় তারা। তাদের এই আহ্বান আমি ফিরিয়ে দিতে পারি না। এই স্বপ্নের মধ্যেই তো আছো তুমি। কবিতা, তোমায় আমি খুব ভালোবাসি, মনে প্রাণে অন্তরে অন্তরে। প্লিজ
তুমি রাগ করো না, আবার এসো নিশা অবসানে। আশা, আশা অন্তহীন, ভরসা সীমিত, ভাবনা চিরন্তন, বাস্তব সামান্য, অদম্য ইচ্ছা আর বুক ভরা বিশ্বাস। এগিয়ে যাও তুমি, সাফল্য আসবেই। ভবিষ্যতের জন্য থমকে যেও না, বর্তমানকে আঁকড়ে ধরো, পাথেও করো। অতীত পিছু টানে টানো, তাতে পথভ্রষ্ট হইও না। তোমাকে দেবে অনেক কষ্ট, অনেক মানসিক যন্ত্রণা, তবুও তুমি তাকে অন্ধের মতো ভালোবাসো। রাত্রের নিদ্রা কেড়ে নেয়, শান্তি দেয় না এক ফোঁটাও। পূরণ হবে কিনা তাও তুমি জানো না, এ যেন বিষের বিষক্ষয়। আকাশের অনেক উঁচুতে চিল উড়ে যায়, কিন্তু লক্ষ্য থাকে তার মাটিতে, কোথায় খাবার আছে তার খোঁজে। তুমি আনন্দ উল্লাসে মেতে থাকো, তোমার লক্ষ্য থাকবে অর্জুনের স্বরসন্ধানে, পাখির চোখ পূরণের জন্য। দুর্গাবু, একদম একটু শেষের দিকে আপনাকে যেটা জিজ্ঞেস করতে চাইছি সেটা হলো, এই যে অনেকগুলো লেখা, অনেকগুলো ভাবনা, অবশ্যই আপনার কিছু কবিতা আপনার কণ্ঠে শুনবো শেষের দিকে, সেটা হলো এই যে অনেকগুলো লেখা, অনেকগুলো ভাবনা, অনেকগুলো সংস্কৃতি, সেখানে নিজে কি মনে হয় কি যে না, যেটা পেয়েছিলাম, যেটা করতে চেয়েছিলাম বা যেটা করতে চাইছি সেটা করতে পারলাম শেষ পর্যন্ত? যেটা অনেক সময় হয়, আবার কোনো কোনো সময় মনে হয় যেন কিছু ডেফিসিয়েন্সি হয়ে গেল, আরেকটু হলে ভালো হতো। আবার অনেক সময় না, ঠিক আছে, এটা হয়। সব সময় তো সব পূর্ণতা পায় না, সব কিছু। সব পূর্ণতা কখনই কোনো সৃজনশীলতার ক্ষেত্রে আসতে পারে না। সব ক্ষেত্রে যদি সমস্ত সৃজনশীলতার পূর্ণতা যদি চলে আসে একজন সৃজনশীল মানুষের ক্ষেত্রে, তাহলে তিনি কিন্তু শেষ হয়ে যান। রবীন্দ্রনাথ তার নিজের জীবনের শেষ সময়, তো যখন তিনি হাসপাতালে যাচ্ছেন, তখন তিনি লিখছেন। আসলে সৃজনশীলতা বা সৃজনশীল মানুষের ক্ষেত্রে ঠিক তাই। যদি পূর্ণ প্রাপ্তি থাকে, তাহলে ওই অভাব বা নতুন করে সৃষ্টি করার তাগিদ থাকে না। আর নতুন করে সৃষ্টির তাগিদ যদি না থাকে, যদি সেই পূর্ণতা প্রাপ্তি পুরোটাই লেখকের হয়ে যায়, তাহলে আমরা যারা সাধারণ পাঠক, আমরা কিন্তু বঞ্চিত হই। কারণ তিনি ওই তার অপ্রাপ্তি থেকে আবার নতুন লেখা লিখবেন, তিনি সেই অপ্রাপ্তি থেকে আবার নতুন সৃজনশীলতার অঙ্গনে বিচরণ করবেন। আর আমরা যারা সাধারণ মানুষ, আমরা যারা সাধারণ পাঠক, আমরা চমৎকৃত হব, আপ্লুত হব নতুন কিছু ভাবনা বা নতুন কিছু সৃজনশীলতা কবিতা তার কাছ থেকে। দুর্গাবু, খুব ভালো লাগলো এই কারণেই, সময়ের কাছে আমরা বাধা, তবু তৎসত্ত্বেও এই যে কবিতার যে দর্শন, কবিতার যে ভাবনা, কবিতার ভাবনাকে নিয়েই বেঁচে থাকা, একটা খোঁজা, এবং বোধহয় চড়ই বেতি এগিয়ে যাওয়া। কোথায় থামবো জানি না, কতটা পথ পেরোলে পথিক হওয়া যায় যেরকম জানা যায় না, বোধহয় কতটা কবিতা লিখলে কবি হওয়া যায় জানি না। অতএব এই না জানাটাই থাকবে, কিছু না জানা অনেক ক্ষেত্রে বোধহয় অনেক ভালো লাগার স্তরকে পৌঁছে দেয়। খুব ভালো থাকবে। নমস্কার। যারা দুর্বল তারা মেনে চলে, যারা বোকা তারা সম্মান করে, যারা শেখেনি কিন্তু শেখাতে পারে, সেই সৃষ্টি থেকেই তারাই প্রকৃতি। সবারই একটা সিজন আছে, গাছপালা, জীবজন্তু, এমনকি একটা কুকুরের। আমের সময় আম, তালের সময় তাল, শুধু বেতালা মানুষ। শুধু সিজন নেই মানুষের, নিয়মকে ভেঙে ফেলাই মানুষের আর এক নিয়ম। তাই তাদের দিন রাত, শীত গ্রীষ্ম বলে কিচ্ছু নেই। তারা যখন তখন থাকলে সমাজটা বেঁচে যেত। নূতন জামায় ফটো, যুদ্ধ যুদ্ধ আর যুদ্ধ কেন হয় আজও আমার কাছে দুর্ভেদ্য। মিথ্যা অহমিকা আর মিথ্যা গরিমা, সর্বনাশ ছাড়া আর কিচ্ছু হয় না। বোকালোকে ধরে অসি, বুদ্ধিমানে ধরে মসি। ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব করা এখনো একই প্রবৃত্তি। দুজনের রক্তচক্ষু, লক্ষ জন আজ বুভুক্ষু। মরছে শিশু শয়ে শয়ে। বুট কোট আর নেকটাই অসভ্যতা ঢাকা যায় না রে। বেরিয়ে পড়ে নূতন জামা ফুটে। রক্তের নদী বহিবে যদি, কিসের দুটি পা? গায়ের জোরে দেখাবি যদি, যা বনে চলে যা।